যে একজন সেনাপ্রধান দেশের নির্বাহী প্রধানকে উচ্চারণ করবার সময় ইভেন হুম। ডক্টর ইউনূস সাহেব শব্দটাও ব্যবহার করেন নাই, যা মাননীয় প্রধান উপদেষ্টাও একবারও বলেননি। আমি এটার অর্থ বুঝি না। এটা কি উনি খেয়াল করে বলেছেন হুম। জ্ঞাতসারে নাকি অজ্ঞাতসারে? স্পেসিফিক্যালি উনি বলছেন রাজনৈতিক দলগুলোকে সতর্ক করেছেন, হুম। এবং এটা স্পষ্টত যে রাজনৈতিক দলগুলোর যে সাম্প্রতিককালের অনৈক্যের যে সুর এবং কাদা ছোড়াছুড়ি দলাদলি এই কথাগুলো উনি শব্দগুলি উনি ব্যবহার করেছেন। রাইট। সো এটা একজন সাধারণ নাগরিক হিসেবে আমিও মনে করি যে একটি সফল অভ্যুত্থানের পরে, এই অভ্যুত্থানের পরে যে ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সেই জাতীয় ঐক্যের জায়গা থেকে নানা ধরনের একজন আরেকজনের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করলে সেটা সেই জাতীয় ঐক্য বা ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য তৈরি হয়েছে সে ঐক্যটা ক্ষতিগ্রস্ত হবে। উনি আরো এক ধাপ এগিয়ে বাড়িয়ে বলেছেন, সেটা হচ্ছে যে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। হুম। এই আশঙ্কাটা যেই জায়গা থেকে করা হয়েছে সেই জায়গাটাও অত্যন্ত আশঙ্কাজনক। যে রাইট। সেনাবাহিনীর প্রধান, আমি বলি, আপনি বলেন, আরেকজন রাজনৈতিক নেতা বলেন, সেটা ভিন্ন জিনিস। কিন্তু একেবারে এই প্রেক্ষাপটে পিছনের দিক থেকে যদি মনে করি সবচাইতে পাওয়ারফুল ম্যান আমি, যদি চিন্তা করি, মাঝখানে আপনি একটা কথা বলেছেন যে উনি কিন্তু কথা বলার সময় ডক্টর ইউনুস বারবার বলছিলেন। হুম। আপনি যে কথাটা বলে ফেলছিলেন, আমার কাছেও কিন্তু আমিও কিন্তু এটা খেয়াল করেছি যে একজন সেনাপ্রধান দেশের নির্বাহী প্রধানকে উচ্চারণ করবার সময় ইভেন হুম। ডক্টর ইউনুস সাহেব শব্দটাও ব্যবহার করেন নাই, যা মাননীয় প্রধান উপদেষ্টাও একবারও বলেননি। আমি এটার অর্থ বুঝি না। এটা কি উনি খেয়াল করে বলেছেন হুম। জ্ঞাতসারে নাকি অজ্ঞাতসারে? সেটা আমি ঠিক বুঝি নাই। কিন্তু প্রশ্ন তো উঠতেই পারে যে ওনার জায়গা থেকে ওনার ডিসিপ্লিনড একটা বাহিনীর প্রধানের কাছ থেকে এরকম অসতর্ক অসতর্ক মন্তব্য, অসতর্কতার সাথে চিফকে অ্যাড্রেস করা নিয়ে আমাদের কাছে সতর্ক শঙ্কা শব্দ স্বাভাবিক। চয়ন করাটা একটু বিব্রতকরই বটে। এক্স্যাক্ট, অনেক যাই হোক, কিছু এখানেও ইঙ্গিত করে। হুম। জি জি। উনি আবার প্রধান উপদেষ্টার বেশ প্রশংসাও করেছেন টুকটাক করে, যে উনি যতবার দেখা করেছেন ওনার মধ্যে কোনো উচ্চাভিলাষ দেখেন নাই, উচ্চাকাঙ্ক্ষা দেখেন নাই, অন্য কোনো চিন্তা দেখেন নাই, এই জাতীয় কথাগুলো মনে হয় বলেছেন। তো আমি একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে চাই। এটা হচ্ছে যে এই যে দলাদলি, কাদা ছোড়াছুড়ি, এটাও মনে হয় কোনো একটা মহল থেকে উৎসাহ দেওয়া হচ্ছে এবং সুযোগ দেওয়া হয়েছে। হুম। এই সুযোগ দেওয়া হয়েছে, আমি এটাকে বলবো এরকম যে আপনি দেখেন, একটা অন্তর্বর্তীকালীন সরকার ১৯৯০ স্বৈরাচার এরশাদ পতনের পরে তখনও কিন্তু একটা প্রেক্ষাপটে একটি অন্তর্বর্তীকালীন সরকার হয়েছিল। অনেকে এটাকে তত্ত্বাবধায়ক সরকার বলেন, কিন্তু আমি মনে করি সেটা একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল। কারণ হুম। তত্ত্বাবধায়ক সরকারের প্রভিশন তখন গঠন আমাদের সংবিধানে ছিল না। ওইটাও একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল। তো অন্তর্বর্তীকালীন সরকারের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, এই নির্বাচনগুলোর মধ্যে সবচাইতে এখনো পর্যন্ত গ্রহণযোগ্য নির্বাচন ৯১ নির্বাচনই আমাদের দেশে স্বীকৃত। অন্যান্য জায়গায় বিভিন্ন কথাবার্তা থাকলেও ওই নির্বাচনটা কিন্তু মানুষ এখনো মনে করে যে সর্বশ্রেষ্ঠ নির্বাচন ছিল। তো স্বৈরাচার এরশাদের জঞ্জাল দূর করে আপনার ৩ মাসের মধ্যে সেই অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচনের আয়োজন করেছিল, যে নির্বাচনটা আপনার এখনো পর্যন্ত ইতিহাসের সেরা নির্বাচন হিসেবে বিবেচিত। সেই সময়তে এই ধরনের কোনো আওয়াজ তুলেনি, এই ধরনের কাদা ছোড়াছুড়ি হয়নি। সেই সময় তো ৫ দল ছিল, ৭ দল ছিল, ১৫ দল ছিল, জামাত ইসলামী ছিল। আপনার বয়স সম্ভবত আমাদের থেকে অনেক কম। তো আপনি না না মনে থাকলেও অন্তত আপনার জানা আছে বিষয়টা। তো একটা গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সর্বোচ্চ সময় কতটুকুন দরকার? আমি যদি ওইটাকে সামনে নিয়ে আসি তাহলে ৩ মাসের মধ্যে একটা ফ্রুটফুল নির্বাচন করা সম্ভব। হুম। এখন এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে এই যে নানা সময়ে নানা বিতর্কের সুযোগ কিন্তু তারা করে দিয়েছে।
আমি খুব সোজাসাপটা কথা বুঝি। এই যে আজকে কাদা ছোড়াছুড়ির সুযোগ, এক কিন্তু গ্রুপ এখানে বলবে যে দুইটা সম্পূরক প্রশ্ন, মানে যদি এমন হতো, আপনি যেমন বলছেন যে তত্ত্বাবধায়ক সরকারের বিগত তত্ত্বাবধায়ক সরকারগুলো 3 মাসের সময়ের মধ্যে সুন্দর নির্বাচন করে দিতে পেরেছে এবং এটা সেগুলি বিগত ঐতিহাসিক। তত্ত্বাবধায়ক সরকার না, আমি স্পেসিফিক্যালি বলেছি 91 সালের আগে একটা স্বৈরাচার সরকার ছিল, সকলে ঐক্যবদ্ধ হয়ে তার পতন ঘটিয়েছে। এবং সেগুলোর আর উদাহরণ এইবারও এখনো একটা দেই আমরা, স্বৈরাচার মানি শাসক এটা। ছিল। এটা কিন্তু এই গত দুদিন আগে প্রধান নির্বাচন কমিশনারও বলেছে যে আমি ঠিক ওই নির্বাচনগুলোর মতো নির্বাচন উপহার দিতে প্রস্তুত। তিনি ওই নির্বাচনগুলোকে উদাহরণ হিসেবে টেনে এনেছেন। প্রশ্ন হলো, আগের যেসব আহ রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে তৎকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকারের এই নীতি চালু হয়েছিল, রীতি চালু হয়েছিল, আর 2024-এর ঘটনার বা এই প্রেক্ষিত কি এক করে দেখার সুযোগ রয়েছে কিনা? এক, আগের তত্ত্বাবধায়ক সরকার আর এই বর্তমান সরকার দায় দায়িত্ব কি এক কিনা? আপনার কি মনে করেন শুধুমাত্র নির্বাচনটা দিলেই সবকিছু সমাধান হয়ে যাবে কিনা? আর পাশাপাশি যদি এই তত্ত্বাবধায়ক বা এই বর্তমান সরকার এতদিন না থেকে শুধুমাত্র একটা ইলেকশন দিয়ে চলে যেতে, তাহলে আপনারা কি বর্তমান পরিস্থিতিকে হ্যান্ডেল করতে পারতেন কিনা? কারণ মানুষ মনে করে বিএনপি ক্ষমতায় যাবে, এবং বিএনপির বর্তমান বিএনপি অস্থিরতার সবচেয়ে বড়, আমি বলি বর্তমান অস্থিরতার সবচেয়ে বড় প্রধান অভিযুক্ত বা অভিযোগের কাঠগড়ায় রয়েছে বিএনপি। এই যে সেনাপ্রধান ইঙ্গিত দিয়েছে, এই ইঙ্গিতটা আপনাদের জন্য কতটুকু প্রযোজ্য বলে মনে করে? সেখানে আপনাদের দায় কতটুকু? বিষয়টা হচ্ছে, প্রথম বিষয়টা হচ্ছে যে অনির্বাচিত সরকার একটি রাষ্ট্রে বেশি দিন অবস্থান করা গণতন্ত্রের জন্য শুভকর না, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য নিরাপদ না। কোনো অবস্থাতেই নির্বাচিত সরকার দীর্ঘমেয়াদে একটি রাষ্ট্রে অবস্থান করাটা গণতন্ত্রের কোনো সংজ্ঞায় পড়ে না। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, এই যে আপনি যে ভাষাটা বললেন যে হুম। 24-এর এই অভ্যুত্থান কি শুধুমাত্র একটি নির্বাচনের জন্য নাকি? হুম। হ্যাঁ, কারণ বাংলাদেশে যত সমস্যা তৈরি হয়েছে, শুধুমাত্র গত 15 বছরে মানুষ ভোটের অধিকার পায়নি, মানুষ তার পছন্দের সরকারকে নির্বাচিত করতে করতে পারেনি। এটা হচ্ছে সবচেয়ে বড় আকাঙ্ক্ষা, বড় সমস্যা। মানুষের ভোটে নির্বাচিত সরকার, সে হুম। যদি সে যদি কোনো অন্যায় করে, ভুল করে, দেশের জন্য ক্ষতিকর কোনো কিছু করে, মানুষের জন্য ক্ষতিকর কোনো কিছু করে, সেটার দায় তো জনগণ তো তার বিচার করার জন্য একটি নির্ভুল নির্বাচনী ব্যবস্থার জন্য প্রস্তুত। আপনি 3 মাসের মধ্যে একটি নির্ভেজাল নির্ভুল নির্বাচনী ব্যবস্থা তৈরি করাটাই আপনার প্রধান কাজ ছিল। আপনি যদি বলেন যে এই সরকারের অনেক দায়িত্ব ছিল, আমি তাহলে আপনাকে প্রশ্ন করব, গত 6 মাসে এই সরকার সফলতার সঙ্গে কি কি দায়িত্ব পালন করতে পেরেছে? আমি এই অভিযোগটা তোলার সাথে সাথে আমি বলবো যে সরকারের আন্তরিকতার কোনো অভাব ছিল না। সরকারের আন্তরিকতার কোনো অভাব ছিল না। সরকারের হুম। 2টা সমস্যা। একটা হচ্ছে এই সরকার জনগণের দ্বারা নির্বাচিত না হয়ে অনেক কিছু বাস্তবায়ন করার কথা বলেছে জাতির সামনে। দ্বিতীয় সমস্যাটা হচ্ছে এই সরকারের মধ্যে অনভিজ্ঞতা সম্পন্ন লোকজনের সংখ্যা বেশি, অভিজ্ঞতার যথেষ্ট রকমের সমস্যা রয়েছে। সো দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। একটি হলো জনগণের ভোটে নির্বাচিত হওয়া, দ্বিতীয়টি হচ্ছে অভিজ্ঞতা, দেশ চালানোর, সরকার চালানোর অভিজ্ঞতা। এখন আপনি যদি ওই ছোকরা টোকরা কিছু ছেলে পেলে হঠাৎ করে বলে শুধু একটি নির্বাচনের জন্য হয় না, হ্যাঁ আমি বলবো যে অবশ্যই শুধুমাত্র একটি জনগণের ভোটে নির্বাচিত সরকারের জন্যই এই অভ্যুত্থান হয়েছে। আনুষঙ্গিক অনেক কিছু আছে। আপনি যদি মনে করেন, এই যে গত 6 মাসে, আজকে যে একটু আগে আমাদের সৈয়দ মিজান সাহেব বললেন যে ভোক্তা অধিকারের কথা, এই যে তেল, গ্যাস, তারপরে আপনার এই যে ঔষধ বৃদ্ধি করা, ঔষধের দাম বৃদ্ধি করা, চাল, ডাল, তেল, একটি জিনিসের দাম কি তারা কমাতে পেরেছে? যেই সাধারণ মানুষ অস্থিরতার মধ্যে ছিল, সেই অস্থিরতার কোনো একটি অংশে তারা সফলতা অর্জন করতে পেরেছে? হুম। এটি কি গত 3 মাস যাবৎ যে সমস্ত তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টেরিয়াম গভর্নমেন্ট ছিল, তাদের কারো বিরুদ্ধে কি এই অভিযোগ জনগণ করেছে? কারো বিরুদ্ধে কি কোনো সরকার করেছে, কোনো রাজনৈতিক দল করেছিল? কিন্তু জনাব রহমতুল্লাহ, আমি পাল্টা প্রশ্ন যদি করি, দুটি প্রশ্ন। একটা হলো যে আপনারা যদি এই সময় থাকতেন রাজনৈতিক সরকার, তাহলে কি ওগুলিকে নিয়ন্ত্রণ করতে পারতেন কিনা? আর বর্তমান সরকার যারা বর্তমানে আছে, তাদের কিন্তু ম্যান্ডেট শুধুমাত্র
আহ, বাজার দর নিয়ন্ত্রণের জন্য না, তাদের কিছু স্পেসিফিক ম্যান্ডেট এই আন্দোলনের মাধ্যমে দেওয়া হয়েছে। জনগণ মনে করে যে তাদেরকে যে স্বৈরাচার পতিত স্বৈরাচারের বিচার করা, এগুলি আপনারা চাচ্ছেন না। যে আগের যে নির্বাচনী ধারা সেটাকে পরিবর্তন করে নতুন একটা ধারা ধারা চালু করা, যেখানে মানুষ ভোট দিতে পারবে এরকম পরিবেশ তৈরি করা, সেটাও আপনারা সেই সময় দিচ্ছেন না। আপনারা অনেক বিচার আচার করার ব্যাপারে আপনারা সেটাকে সুযোগ দিচ্ছেন না। আপনারা সাবেক আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারেও আপনারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন। এই ধরনের বিষয়গুলো যখন আপনাদের সহায়তা যখন না পাবে, তখন এমন সংখ্যা এমন কি বলে আর কি সমস্যাগুলি তো রয়েই যাবে, তাই না? এই দায় থেকে কি আপনারা মুক্ত আছেন? আপনি যে এই বিষয়গুলো উত্থাপন করেছেন, আমি এক কথায় বলবো, এর একটি কাজও এই সরকারের করার ক্ষমতা, যোগ্যতা, দায়িত্ব এবং অধিকার নাই।